নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আপনারা জানেন যে বিগত এক মাস আর তারপর 5ই আগস্টের পর থেকে টানা উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। আজ যে মুহূর্তে আমি সোজাসুজি স্বর্ণালী শুরু করছি, এদেশে ভারতবর্ষে ঘড়ির কাঁটায় এখন প্রায় 7টা। ঠিক সেই সময় এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে। কিসের প্রস্তুতি? শপথ গ্রহণের প্রস্তুতি, নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি। ইতিমধ্যেই মোহাম্মদ ইউনূস তিনি দেশে এসে পৌঁছেছেন। আপাতত তিনি এই উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা। তাকে সামনে রেখে নতুন করে মন্ত্রিসভা সাজানো হচ্ছে। অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। তার যা যা কাজ রয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে যা যা কাজ করতে হয় সেটা তাকেই পালন করতে হবে। প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ ইউনূসের দেশে ফিরে আসা, বিদেশ থেকে, আমেরিকা থেকে, যদিও তিনি সম্প্রতি চিকিৎসার জন্য ফ্রান্সে ছিলেন, কিন্তু দীর্ঘদিন ধরে তার বিদেশে পড়াশুনো, কাজকর্ম, অধ্যাপনা, সেখান থেকে দেশে ফিরে এসে দেশের বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতিতে কতখানি হাল ধরতে পারবেন মোহাম্মদ ইউনূস? এটা বড় প্রশ্ন। এখনো পর্যন্ত যে অগ্নিগর্ভ পরিস্থিতির ছবি আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে দেখিয়ে চলেছি, তার প্রেক্ষিতে সেরকম কোনো বয়ান শুনতে পাওয়া যায়নি। আর দ্বিতীয় প্রশ্ন, এই যে নতুন মন্ত্রিসভা গঠন হবে 15 সদস্যের, তার মধ্যে কি জামাত বা বিএনপি ঘনিষ্ঠ কেউ থাকবেন যারা আগাগোড়া ভারত বিদ্বেষী? কারণ টেন্টেটিভ যে নামগুলো আসছে সামনে, যদি সেই নাম ধরে ধরে একটু ব্যাকগ্রাউন্ড চেক করতে হয়, তাহলে অদ্ভুত একটা বিষয় সামনে চলে আসছে। আমরা ছোটবেলায় অঙ্ক করতাম না, যে কমন ফ্যাক্টরকে ব্র্যাকেটের বাইরে রেখে অঙ্ক করতাম। এক্স যদি কমন হয় তাহলে ব্র্যাকেটের বাইরে রেখে দিতাম। ঠিক সেরকম এই ব্র্যাকেটে 15 জন মন্ত্রীর মধ্যে যদি বাইরে কোনো বিষয়কে আপনার রাখতে হয়, কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টকে আপনার রাখতে হয়, তাহলে মোটামুটি নাকি জানতে পারা যাচ্ছে সম্ভাব্য যে তালিকা তৈরি হয়েছে তার অধিকাংশই আসলে ভারত বিদ্বেষী। তাহলে কিসের ভিত্তিতে, কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে এই নতুন মন্ত্রিসভা বানানো হচ্ছে, এবং সেখান থেকে কিভাবে বাংলাদেশের অশান্ত অবস্থায়, অগ্নিগর্ভ পরিস্থিতিতে এই আগুনে শান্তির জল ঢালবেন শান্তির জন্য নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস? প্রশ্ন থাকছে আরও একটা, এপার বাংলার মানুষজন, ভারতের মানুষজনের জন্য, যারা আগাগোড়া ভারতে থেকে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে গেছেন। আগাগোড়া মনে হয়েছে দেশটা আবারও একবার নাকি স্বাধীন হয়ে গেছে। অনেকেই মজা করে বলছেন যে বাংলাদেশের স্বাধীনতা ওটা তো 1947 সালে একবার হয়েছিল, সিজন 2 ছিল 1971-এ, আর একটা সিজন 3। এটা বাংলাদেশ নাকি ওয়েব সিরিজ? একটা দেশ বারবার কতবার স্বাধীন হতে পারে? কেউ বলছেন মজা করে, আমার দাদু দেখেছিলেন বাংলাদেশের স্বাধীনতা, আমার বাবাও দেখেছেন বাংলাদেশের স্বাধীনতা, আর আমিও দেখছি বাংলাদেশের স্বাধীনতা। এরকম একটা সময় যখন দাঁড়িয়েছি আমরা, তখন এপারের কিছু মানুষজন, জানি না অতি বিপ্লবী নাকি তারা কোন ভাবনা চিন্তার মধ্যে থাকেন, তাদের এখনো মনে হচ্ছে যে এই বিষয় নিয়ে বাংলাদেশের ছাত্ররা যেভাবে কোথাও স্বাধীন করলো দেশ এবং নতুনভাবে নতুন আদর্শে এগিয়ে চলছে, তার পাশে থাকা দরকার। কেউ এমন কিছু বলবেন না যাতে সেখানে আগুনে একটু ঘি পড়ে। আরে মানুষ মরছে, সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, বই পোড়ানো হচ্ছে, শিল্পীর ঘর পুড়ছে, 300-র বেশি বাদ্যযন্ত্র পুড়ছে, এক কাপড়ে একজন সঙ্গীত শিল্পী তার স্ত্রীকে নিয়ে দেশান্তরিত হয়ে যাচ্ছেন, দেশ ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু এ রাজ্যের সহনশীল বুদ্ধিজীবীরা বলছেন না, এই নিয়ে এখন কোনো কথা বলার দরকার নেই, এমন কিছু প্লিজ করবেন না, আমরা চাই বাংলাদেশ স্বাধীন হোক। এই তো কত ভালো কিছু দেখতে পাচ্ছি, এই তো দেখছি এখানে ওখানে বেশ কিছু মন্দিরের সামনে পাহারা বসেছে। এখনো এত রাগ ঢাক, যা ঘটছে তা নিয়ে কথা বলা যাবে না। মূর্তি ভাঙা নিয়ে প্রশ্ন করলে অনেকেই বলছেন যে বাংলাদেশের মানুষ যখন অসহায় অনাহারে ছিল, সেই সময় কোটি কোটি টাকা খরচ করে এই সমস্ত স্থাপত্য ভাস্কর্য তৈরি করা হয়েছিল, তাই মানুষ রাগে দুঃখে ভেঙে গুড়িয়ে দিয়েছেন, ছাত্ররা ভেঙে গুড়িয়ে দিয়েছেন। প্রশ্ন করুন নিজেকে, ছাত্ররা আদেও তারা বুঝতে পারছেন তারা কোন আন্দোলনের মধ্যে রয়েছেন? ছাত্ররা যারা ভেঙে গুড়িয়ে দিচ্ছেন শুধুমাত্র ক্ষমতার সৌধকে, দম্ভের সৌধকে, তারা ভেঙে গুড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার উপরে ঝাঁটা, জুতো, চটি বা তার উপর উঠে, মাথার উপর উঠে প্রস্রাব করতেন না।
এটা ছাত্র আন্দোলনের পার্ট হতে পারে না, এখনো তারা স্বীকার করতে পারছেন না। আচ্ছা বলুন, কোন আন্দোলনে বই হয়ে যায় সব থেকে বড় শত্রু? প্রথমে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, তারপরে কুমিল্লার পাঠাগার। একের পর এক জায়গা থেকে লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হচ্ছে। হাজার হাজার বই জ্বলছে বাংলাদেশে, হাজার হাজার বই। কিসের জন্য? কোন আন্দোলনের অংশীদার হওয়ার জন্য বইগুলোকে জ্বালানো হচ্ছে? সংগ্রহশালা, মিউজিয়াম, তাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর শেষ আঘাত শিল্পের প্রতি, সঙ্গীতের প্রতি, কবিতা সাহিত্যের প্রতি। এরপরও বাংলার বুদ্ধিজীবীরা তারা গুরুগম্ভীর পোস্ট করবেন, কিন্তু আসল ঘটনা নিয়ে একটা কথাও বলবেন না, একটা শব্দ খরচ করবেন না। কায়দা করে কিছু কবিতা লিখবেন। আর কতদিন এই ধরনের মুখোশ পরে চলা? প্রশ্ন করবে বাংলা দেশ, এ দেশ শুধু দেশ নয়, দেশ বিদেশ থেকে আসা যে বিদ্বেষের প্রতি মুহূর্তে মানে যে ঘটনাগুলো ঘটনা হয়, বাংলাদেশের যে বিদ্বেষের ছবি দেখতে পাচ্ছি আমরা, তা দেখেও এখনো পর্যন্ত চুপ করে থাকবেন সো কল্ড আমাদের বুদ্ধিজীবীরা? প্রশ্ন করব। কেন বলছিলাম যে দেশ দেশের পথে চলছে? প্রশ্নগুলো করবো, আলোচনা করবো। তবে তার আগে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে তাদের সঙ্গে একবার ঝটপট আলাপ করেন। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। আমার পাশে রয়েছেন অভিনেতা পাপিয়া অধিকারী। আমার অন্যদিকে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক নির্মাল্য মুখার্জি, রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী, এবং রয়েছেন রাজনৈতিক কর্মী এবং নিজেও যিনি সাংস্কৃতিক জগতের সঙ্গে ভীষণ রকম যুক্ত, চলচ্চিত্রের সঙ্গে, রাজপুত্র চন্দ্র। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রত্যেকের কাছে আসবো। সত্যি আমি জানি না যে এই বুদ্ধিজীবীর সংজ্ঞা কি, এই বুদ্ধিজীবী হতে গেলে কি কি কোয়ালিটি লাগে, কিন্তু একটা বিষয় স্পষ্ট, নিজের দেশের পান থেকে চুন খসলে কোথায় কিভাবে 100 গ্রামের জন্য কে অলিম্পিক থেকে বাদ হয়ে গেলেন, তার জন্য নরেন্দ্র মোদীর মারাত্মক বড় ষড়যন্ত্র থেকে শুরু করে নানা রকম বিষয় নিয়ে যারা রাস্তায় পথে নামার কথা রাতারাতি ভাবতে পারেন, মণিপুরের অশান্ত সময় তারা অনেক বড় বড় পোস্ট, কবিতা, গল্প, গান তৈরি করতে পারেন, সিএ এনআরসি নিয়ে যারা কবিতা, গল্প, গান নামাতে পারেন, প্রতিবেশী দেশে এই ভয়ঙ্কর অবস্থা হওয়ার জন্য তারা তাদের মুখ থেকে একটা কোনো শব্দ খরচ হচ্ছে না, একটা কোনো কবিতা লেখা হচ্ছে না, একটা কোনো মোমবাতি মিছিল চলছে না, একটা কোনো ধিক্কার ছি পর্যন্ত জানানো হচ্ছে না। আমি বুঝতে পারি না এ কেমন অন্ধত্ব, চোখ বেঁধে রাখা ইচ্ছাকৃতভাবে। আমি একের পর এক ছবিগুলো একবার দেখাবো, আমি ঝড়ের গতিতে তারপর আসবো আপনাদের কাছে। আমি যেখানে প্রথম যে খবর দিয়ে আমি শুরু করব যে আজকে যেখানে মাত্র আর কয়েক ঘন্টা ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে, শপথ গ্রহণ রয়েছে নতুন মন্ত্রিসভার, সেই শপথ গ্রহণের আগের মুহূর্তে কয়েক ঘন্টা আগের ছবি আজকে প্রথম দেখাবো এই মুহূর্তে, যেটা রিপাবলিক বাংলার ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ব্রেক। তা হলো শেখ হাসিনা দেশ ছাড়ার পর 5ই অগস্ট তিনি দেশ ছেড়েছেন। আজ অন্তর্বর্তী নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তবে তার আগে কিছুক্ষণ আগে আজ বেলার দিকে গোপালগঞ্জে দেখালো বাংলাদেশের অন্য ছবি। আজ 8ই অগস্ট, 5ই অগস্ট দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। মনে করা হচ্ছিল যে সবটাই হয়তো অন্যদের দখলে চলে গেল, জামাত বিএনপির দখলে। আজকে গোপালগঞ্জে দেখলাম উলটপুরাণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে হাজার হাজার মানুষ মিছিল করলেন আজ। একবার ধরলে আর ছাড়ি না, দেশে ফেরাও হাসিনা। রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হলো, শ্রদ্ধা জ্ঞাপন করা হলো, তারপর শপথ নেওয়া হলো একসঙ্গে হাতে হাত রেখে। সেই মিছিল দেখতে পাওয়া যাচ্ছে টুঙ্গিপাড়ার উপজেলায়। মানুষের ভিড় একের পর এক, সেখানে অজস্র মানুষ, প্রায় 20 থেকে 30 হাজার মানুষের মিছিল হয়, জনসমাবেশ হয়। এই প্রথম ঘটনাচক্রে গতকাল যদিও হালকা একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল এই গোপালগঞ্জ থেকেই, কিন্তু আজ
আজ এই প্রথম শেখ হাসিনার দেশ ছাড়ার পর বাংলাদেশে প্রথম আওয়ামী লীগ সমর্থকদের এই মিছিল শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে। দেখব সেই ছবি। ছবি যখন দেখতে পাচ্ছিল তার আগেই জানাই যে এই মুহূর্তে বিদ্বেষ কোন জায়গা থাকলে আমি বলছিলাম যে একের পর এক মূর্তি ভাঙা, শুধু মূর্তি ভাঙা নয়, যেভাবে সেই ভাঙা মূর্তির প্রতি অসম্মান জ্ঞাপন করা হচ্ছে। উল্টো ছবি দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশে একটা দিকে বেশ কিছু শিল্পীরা তারা এগিয়ে এসেছেন আবারও সেই সমস্ত স্থাপত্যকে মেরামতি করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত চোখ বন্ধ করলেই ভাসছে এই ছবি যেখানে শেখ হাসিনার মূর্তির কাটামুন্ড নিয়ে তাণ্ডব দেখতে পেয়েছি আমরা বিগত 3 দিন ধরে। একের পর এক ঘটনা ঘটছে। আর ইতিমধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট দিয়ে রাখি, যখন অন্তর্বর্তী সরকার তৈরি হতে চলেছে সেই সময় যে খবর আসছে, গতকাল থেকে যেদিকে নজর রেখেছিলাম আমরা, তা হলো শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার যে দাবি জানানো হয়েছে ইতিমধ্যেই। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য শেখ হাসিনাকে অবিলম্বে গ্রেপ্তার করুক ভারত, এবং গ্রেপ্তার করে অবিলম্বে শেখ হাসিনাকে তুলে দেওয়া হোক বাংলাদেশের হাতে। আমরা জানি যে মাত্র হয়তো আর কয়েক ঘন্টায় শেখ হাসিনা এদেশে রয়েছেন, তারপর সম্ভবত তিনি ইউরোপের কোনো দেশে চলে যাবেন, কারণ আমেরিকা তাকে ভিসা দিতে রাজি হয়নি। একের পর এক ছবি ঘটনাগুলো ঘটছে। আমি শেখ হাসিনা খবরের আপডেট আরও আসছে আমাদের কাছে, যে দাবি করা হয়েছে নতুন সরকার তৈরি করার আগেই রাষ্ট্রপতি যেভাবে হাতের পুতুল হয়ে রয়েছেন, তিনি দাবি করছেন যে শেখ হাসিনাকে অবিলম্বে যেন ভারত অ্যারেস্ট করে এবং যাকে বাংলাদেশের হাতে তুলে দেয়, তাহলেই নাকি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো থাকবে। আমি জানি না এখানে রয়েছেন রাজগোপাল বাবু, আরও অনেকে রয়েছেন, তারা বলতে পারবেন যেরকম শর্ত দেওয়ার জায়গা, আমরা বলি না টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটা দেওয়ার জায়গায় বাংলাদেশ আদৌ আছে কিনা।